ক্লাস 10-এর ইতিহাসে চতুর্থ অধ্যায়ে আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটার উত্তর লিখতে গেলে প্রশ্নটা নানা অ্যাঙ্গেল থেকে নানাভাবে আসতে পারে, সেই জন্য প্রশ্নটাকে আগে বোঝাটা খুব দরকার। এই জন্য খুব মন দিয়ে এই প্রশ্নটার উত্তরটা কিন্তু বুঝতে হবে। এটা শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন নয়, এটা বোধমূলক প্রশ্ন। নিজেদের বোধ থেকে এটার উত্তরটা দিতে হবে। আমরা আলোচনা করছি 1857 বিদ্রোহের প্রকৃতি বর্ণনা করো, অথবা একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? তাহলে 1857 বিদ্রোহের প্রকৃতি বর্ণনা করো, অথবা একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি না। এর সঙ্গে সঙ্গে আরও প্রশ্ন আসতে পারে, ছোট ছোট 4 নম্বরের প্রশ্ন। 1857 বিদ্রোহকে সামন্তদের মৃত্যুকালীন আর্তনাদ বলার কারণ কি? অনেকে এই বিদ্রোহকে সামন্ত প্রভুদের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন, তার কারণ কি? এটা 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। আবার প্রশ্ন আসতে পারে, এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলা কতটা যুক্তিসঙ্গত? আবার প্রশ্ন আসতে পারে, এই বিদ্রোহকে গণবিদ্রোহ না বলার পেছনে কি কারণ আছে, বা স্বাধীনতার যুদ্ধ না বলার পেছনে কি কারণ আছে? এটাও প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা আলোচনা করছি 1857 বিদ্রোহের প্রকৃতি, একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা, 1857 বিদ্রোহ সামন্তদের মৃত্যুকালীন আর্তনাদ বলা যায় কিনা, এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলা কতটা যুক্তিসঙ্গত, এবং বিদ্রোহকে গণবিদ্রোহ না বলার কারণগুলো কি, এই নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা 1857 বিদ্রোহ। এই বিদ্রোহকে বিপ্লবও বলা যায়, তার কারণ ভারতের শাসন ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এসেছিল এই বিদ্রোহের দ্বারা। এই বিদ্রোহে পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে যায় এবং ভারত সরাসরি ব্রিটিশ রাজ পরিবারের অধীনস্থ হয়। ব্রিটেনের রানী বা রাজপরিবার তারা ভারতের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নেয়। অর্থাৎ একটা বিরাট প্রভাব পড়েছিল এই বিদ্রোহের। এই বিদ্রোহটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে এই বিদ্রোহকে, এর চরিত্র বা প্রকৃতিকে আমরা কিভাবে আলোচনা করব। বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি কাকে বলে? আগেই আমরা বলেছি যে বিদ্রোহ নানা রকম হতে পারে। কোনোটা একটা আঞ্চলিক বিদ্রোহ, ছোট একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। কোনোটা কৃষক বিদ্রোহ, শুধুমাত্র কৃষকদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। কোনোটা উপজাতি বা জাতি বিদ্রোহ, শুধুমাত্র একটা সম্প্রদায় বা একটা উপজাতির মধ্যে থাকতে পারে। কিন্তু এই 1857 বিদ্রোহকে আমরা কৃষক বিদ্রোহ বলছি না। আগে একে সিপাহী বিদ্রোহ বলা হতো, কিন্তু বর্তমানে একে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে না। একে কি তবে স্বাধীনতা যুদ্ধ বলবো? প্রশ্ন আছে এটা নিয়ে। এর পক্ষে যেমন মত আছে, বিপক্ষেও তেমনি মত আছে। আবার একে কি আমরা জাতীয় বিদ্রোহ বলবো? এর পক্ষে মত আছে, বিপক্ষে মত আছে। আমরা যখন এই 1857 বিদ্রোহের চরিত্র বা বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করব, বা একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা আলোচনা করব, তখন কিন্তু এই সমস্ত দিকগুলো আমাদের আলোচনা করতে হবে। যে এতে সেনাদের ভূমিকা কী ছিল, এতে সামন্তপ্রভুদের ভূমিকা কী ছিল, এতে জাতীয়তাবোধ কতটা ছিল, এতে প্রজাদের ভূমিকা কতটা ছিল। এই সমস্ত কিছু আলোচনার মাধ্যমে এই বিদ্রোহের চরিত্র বা বৈশিষ্ট্য বা প্রকৃতিকে আমরা তুলে আনতে পারব। তো আমরা এই প্রশ্নের আলোচনায় প্রথমেই বলি যে এই বিদ্রোহ, 1857 বিদ্রোহ একটা বিরাট অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। যেমন আমরা একটা কোল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ দেখি, একটা ছোটনাগপুর অঞ্চল একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। এই বিদ্রোহ কিন্তু তা ছিল না। ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এই বিদ্রোহের প্রভাব ছিল বিরাট। তাই এই বিদ্রোহকে আমরা চরিত্রগুলো আলোচনা করতে গেলে অনেকগুলো দিক কিন্তু আলোচনা করতে হবে। আমরা দেখে নিই এই বিদ্রোহকে ঠিক কীভাবে বিভিন্ন ঐতিহাসিক বা রাজনৈতিক ব্যক্তিত্বরা বর্ণনা করেছেন।
প্রথমে দেখি যে এই বিদ্রোহকে কি কি বলা হয়েছে। কেউ বলেছেন সিপাহী বিদ্রোহ, কেউ বলেছেন সামন্ত বিদ্রোহ, কেউ বলেছেন জাতীয় বিদ্রোহ, আবার কেউ একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। এই সমস্ত মতগুলি আমরা একে একে বিশ্লেষণ করব, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে এই বিদ্রোহকে ঠিক কী বিদ্রোহ বলা যায়। আমরা প্রথম আলোচনা করব সামরিক বিদ্রোহ নিয়ে। সামরিক বিদ্রোহ মানে সৈন্যবাহিনীর দ্বারা এই বিদ্রোহ কতটা প্রভাবিত হয়েছিল। কে কে একে সামরিক বিদ্রোহ বলেছেন? জন লরেন্স, চার্লস রেক্স, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নওরোজি, এই রকম বিখ্যাত মানুষেরা কিন্তু এই বিদ্রোহকে সেনা বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলেছেন। তাদের মতের পক্ষে তারা কি কি যুক্তি দিয়েছেন সেই যুক্তিগুলো আমরা একবার দেখে নিই। তারা যে যুক্তিগুলো দিয়েছেন তা হলো, 1 নম্বর, সিপাহীদের দীর্ঘদিনের ক্ষোভ থেকে এই বিদ্রোহের উৎপত্তি হয়েছিল। এই বিদ্রোহের পেছনে প্রধান কারণ ছিল সিপাহীদের ক্ষোভ। দ্বিতীয়ত, তাদের যে এনফিল্ড রাইফেল ব্যবহার করতে দেওয়া হয়েছিল, সেই এনফিল্ড রাইফেলের গুলিটা একটা চামড়ার কভারের মধ্যে আটকানো থাকত। দাঁত দিয়ে ছিঁড়ে সেই কভারটা কেটে এই গুলিটা বার করতে হতো। এবার গুজব রটে যায়, অথবা কিছু সত্যতাও থাকতে পারে, যে সেই কভারটা এয়ারটাইট করার জন্য গরু বা শূকরের চর্বি ব্যবহার করা হতো। এখন গরু হিন্দু ধর্মে নিষিদ্ধ, আর শূকরের মাংস মুসলিম ধর্মে নিষিদ্ধ। এই এনফিল্ড রাইফেলের টোটার কভারে যখনই গরু বা শূকরের চর্বি লাগানোর এই মতটা ছড়িয়ে পড়ল, তখন হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীরাই কিন্তু বলল, এই বন্দুক আমরা ব্যবহার করব না, কারণ দাঁতে করে টোটা কাটতে গেলেই আমাদের জাত বা ধর্ম চলে যাবে। তাহলে এই সিপাহীদের দীর্ঘদিনের যে ক্ষোভ, অভাব, অভিযোগ এবং বন্দুক ব্যবহারের অসন্তোষ থেকেই কিন্তু এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। তার থেকেই মঙ্গল পাণ্ডে এই বিদ্রোহ শুরু করেছিলেন। তার পরবর্তীকালে মিরাট সেনাবাহিনীতে, সেনা ছাউনিতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। প্রথম কারণ সিপাহীদের ক্ষোভ বা বন্দুক ব্যবহারের অসন্তোষ থেকে এই বিদ্রোহের সূত্রপাত। একে সিপাহী বিদ্রোহ বলার দ্বিতীয় কারণ, প্রায় সমস্ত অঞ্চলেই বিদ্রোহের পুরো ভাগে মানে প্রধান বা ফ্রন্টে ছিলেন সেনারা। 3 নম্বর কারণ, দিল্লি, কানপুর, বেরিলির মতো অঞ্চলে বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিলেন সেনারাই। তাহলে এই যে দিল্লি অথবা কানপুর, বেরিলির মতো অঞ্চলে বিদ্রোহ কিন্তু মূলত সেনাদের দ্বারাই পরিচালিত হয়েছিল। আর 4 নম্বর, এই সেনারা দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা ঘোষণা করে বিদ্রোহকে নতুন গুরুত্ব প্রদান করেছিল। তাহলে সব দিক বিবেচনা করে আমরা একে সিপাহী বিদ্রোহ বলার পক্ষের যুক্তিগুলো পেলাম। যুক্তিগুলোর 1 নম্বর হলো, সিপাহীদের ক্ষোভ বা বন্দুক ব্যবহারের অসন্তোষ থেকেই এই বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহ বলার দ্বিতীয় কারণ হলো যে প্রায় সমস্ত অঞ্চলেই বিদ্রোহের সূত্রপাত ঘটিয়েছিল এই সিপাহী বা সেনারা। 3 নম্বর, দিল্লি, কানপুর, বেরিলির মতো অঞ্চলে এই বিদ্রোহটা পুরো ভাগে বা ফ্রন্টে ছিলেন সেনারা, এবং এই সেনারাই কিন্তু দিল্লির বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা হিসাবে ঘোষণা করেছিল। ফলে এই বিদ্রোহ একটা আলাদা রূপ পেয়ে গিয়েছিল, সেটাও কিন্তু এই সেনাদের হাত ধরে। তাই সেনাদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কারণে এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বা সেনা বিদ্রোহ বলেছেন জন লরেন্স, চার্লস রেক্স, কিশোরীচাঁদ মিত্র, দাদাভাই নওরোজির মতো ব্যক্তিত্বরা। কিন্তু সেনা বিদ্রোহের পক্ষে যুক্তি থাকলেও আমরা কি দেখলাম, এই যুক্তি আংশিক সত্য, এটাকে কিন্তু পুরোপুরি সত্য বলা যায় না। কারণ এই বিদ্রোহ শুধুমাত্র সেনাদের মধ্যেই যে সীমাবদ্ধ ছিল তা নয়। শুধু সেনারা বিদ্রোহ করলে ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারত না। দ্বিতীয়ত, যদি শুধুই সেনা বিদ্রোহ হতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম যে সমস্ত অঞ্চলে সেনারাই বিদ্রোহ করছে, কিন্তু অযোধ্যা, বিহারের মতো অঞ্চলে সেনারা শুরু করেছিল, তারা সংখ্যায় ছিল অল্প, কিন্তু বিদ্রোহের মূল নেতৃত্ব বা মূল দায়িত্ব চলে গিয়েছিল সাধারণ মানুষের হাতে। সাধারণ মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করত, তাহলে এই বিদ্রোহ কিন্তু
এত বিরাট অংশ জুড়ে ছড়িয়ে পড়তে পারতো না, এত প্রভাবশালী বিদ্রোহ হতে পারতো না। তাই এই বিদ্রোহকে শুধুমাত্র সেনা বিদ্রোহ বললে এই বিদ্রোহের চরিত্রকে কিন্তু আমরা বুঝে উঠতে পারব না। তাহলে এই বিদ্রোহকে আমরা কি বলবো? এই বিদ্রোহকে কি আমরা গণবিদ্রোহ বলবো? দেখে নিই গণবিদ্রোহ বলার পক্ষে কি কি যুক্তিগুলো আছে। গণবিদ্রোহকে কে বলেছেন? ঐতিহাসিক ম্যালেসন, বল, জন কে এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলেছে। তারা কেন এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলেছে? তাদের মতে ভারতের বেশিরভাগ অঞ্চলে এই বিদ্রোহ সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অযোধ্যা, কানপুর, বিহার, বেরিলির মতো অঞ্চলে কিছুদিনের মধ্যেই বিদ্রোহের রাশ চলে গিয়েছিল সাধারণ মানুষের হাতে। আবার মুজফ্ফরনগর, উত্তরপ্রদেশ, বিহার প্রভৃতি অঞ্চলের গুজর, পাশি, ভাট্টি সম্প্রদায়ের মতো নিম্নবর্ণের মানুষরাও এই বিদ্রোহে ঢাল, টাঙ্গি, বল্লম প্রভৃতি নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আমরা যদি অযোধ্যার দিকে তাকাই তাহলে দেখব এখানে বিদ্রোহ করেছিল প্রায় 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ মানুষের মধ্যে মাত্র 10,000 ছিল সেনা, বাকি 1,40,000 ছিল সাধারণ মানুষ। তাহলে একে আমরা সেনা বিদ্রোহ না বলে গণবিদ্রোহ বলতেই পারি, কারণ বিভিন্ন অঞ্চলের বিদ্রোহের নেতৃত্বে সাধারণ মানুষরা ছিল। উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলের গুজর, পাশি, ভাট্টি সম্প্রদায়ের মানুষরা বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল। অযোধ্যার মতো অঞ্চলে বিদ্রোহের মূল অংশটাই ছিল সাধারণ মানুষ, অল্প সংখ্যায় ছিল সেনারা এবং সামন্তপ্রভু, রাজা, জমিদার, কৃষক, সাধারণ কাঠুরিয়া সম্প্রদায়, উপজাতি সম্প্রদায় সবাই একযোগে এই বিদ্রোহটায় অংশগ্রহণ করেছিল। তাই এই বিদ্রোহকে কিন্তু আমরা গণবিদ্রোহ বলতে পারি বলে কারা মনে করেছেন? ঐতিহাসিক ম্যালেসন, বল, জন কে প্রমুখ ঐতিহাসিকরা এ কথাটা মনে করেছে। এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা সেটা আমরা একবার দেখে নেব। এই বিদ্রোহকে আমরা জাতীয় বিদ্রোহ বলতে পারি কিনা। এই জাতীয় বিদ্রোহ কারা বলেছেন? আউট্রাম, ডিসরেইলি, কার্ল মার্কসের মতো বিখ্যাত বিদগ্ধ জনেরা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন বা এর জাতীয় চরিত্রের ওপরে জোর দিয়েছেন। জাতীয় বিদ্রোহের পক্ষে এরা কী মতামত দিয়েছে? 1 নম্বর, এই বিদ্রোহ কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভারতের এক বিশাল অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছিল, অর্থাৎ এই বিস্তৃতি একে জাতীয় বিদ্রোহ বলার জন্য যথেষ্ট বলে ইনারা মনে করেন যে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিদ্রোহ শুরু হয়েছিল। 2 নম্বরে এরা বলেছেন যে সেনারা শুরু করলেও বেশিরভাগ অঞ্চলে বিদ্রোহের রাশ চলে গিয়েছিল সাধারণ মানুষের হাতে। তাদের মধ্যে যদি জাতীয়তা বোধ না থাকে তাহলে তারা কেন বিদ্রোহে অংশগ্রহণ করেছিল? তাই জাতীয়তাবোধ ছিল বলেই একে তারা জাতীয় বিদ্রোহ বলেছেন। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই বিদ্রোহ ধর্ম, জাতি নির্বিশেষে সকলের মধ্যেই ছড়িয়েছিল, তাই এর জাতীয় চরিত্র স্পষ্ট হয়েছিল। যে এই বিদ্রোহে শুধুমাত্র হিন্দুরা বা মুসলমানরা বা শিখরা বা জৈন, খ্রিস্টান তা নয়, সব ধর্মের মানুষ এই বিদ্রোহে যোগদান করেছিল। এই বিদ্রোহে যোগদান করেছিল মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি বিশাল অঞ্চলের মানুষরা এই বিদ্রোহে দিল্লি, অযোধ্যা, কানপুর, ঝাঁসি, বেরিলি, বিহার প্রভৃতি বিশাল অঞ্চলের মানুষ যোগদান করেছিল। তাহলে এখানে কোনো ধর্ম বা জাতিগত ভেদাভেদ ছিল না, তাই একে জাতীয় বিদ্রোহ বলা যায়। আর একে জাতীয় বিদ্রোহ বলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসাবে তারা মনে করেছেন যে জাতীয় বিদ্রোহ কখন বলবো? যখন কোনো বিদ্রোহ তারা তাদের বাইরে থেকে আসা শাসককে সরিয়ে দিয়ে তারা দেশীয় শাসন ব্যবস্থাকে আবার প্রতিষ্ঠিত করতে চায়, তাকে বলা হয় জাতীয় বিদ্রোহ। তো এই বিদ্রোহে দেখা যাচ্ছে বিদ্রোহীরা মুঘল সম্রাট 2য় বাহাদুর শাহকে তাদের নেতা হিসাবে বেছে নিয়েছিলেন। এই বেছে নেওয়াটা ছিল কিন্তু ঐতিহাসিকদের মতে খুব গুরুত্বপূর্ণ, কারণ তাকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছিল যে ইংরেজ মুক্ত এক ভারত করতে চায় এবং তাতে ভারতের যে প্রাচীন সম্রাটরা ছিলেন অর্থাৎ মুঘল বংশ, সেই বংশের বাহাদুর শাহ তার হাতেই আবার ক্ষমতা যাক এবং
একটা দেশীয় শাসন ব্যবস্থা গড়ে উঠুক। এই লক্ষ্যটা তাদের ছিল বলেই তারা দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা বেছেছিল। এই দিক থেকে এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অনেকে মনে করেছে। একে জাতীয় বিদ্রোহ সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তারাও বলেছে। তাহলে জাতীয় বিদ্রোহ বলার পক্ষে যুক্তিগুলো কি ছিল? এক বিশাল অঞ্চলের বিস্তৃতি, বেশিরভাগ অঞ্চলে সাধারণ মানুষের সক্রিয় সংযোগ এই বিদ্রোহের সঙ্গে, এই বিদ্রোহে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের যোগাযোগ, জমিদার, রাজা, সামন্তপ্রভুর সঙ্গে সাধারণ মানুষরাও এই বিদ্রোহে অংশগ্রহণ, এবং সর্বোপরি এদের নেতা হিসাবে দ্বিতীয় বাহাদুর শাহকে মনোনীত করা। এটা কিন্তু ছিল জাতীয় বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জন্যই যেমন বিদেশ থেকে আসা আউটরাম, ডিসরায়েলি অথবা কার্ল মার্কসের মতো মানুষরা একে জাতীয় বিদ্রোহ বলেছেন, তেমনি সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও কিন্তু একে জাতীয় বিদ্রোহ বলেছেন। এবার দেখব অনেকে একে ভারতের প্রথম, অনেকে নয়, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ একে বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। বলেছেন এটা হলো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এর আগের যুদ্ধগুলো স্বাধীনতা যুদ্ধ ছিল না তার মতে। এর আগে যে বিদ্রোহগুলো হয়েছিল, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, সবগুলোই ছিল আঞ্চলিক বিদ্রোহ, কৃষক বিদ্রোহ। এই প্রথম ভারতবাসী স্বাধীন দেশের জন্য লড়াই করল। এই জন্যই 1857 বিদ্রোহকে বীর সাভারকার তিনি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। এবং প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার পক্ষে তিনি যে যুক্তিগুলো দিয়েছেন, আমরা যে জাতীয় বিদ্রোহ বলার পক্ষে যে যুক্তিগুলো দেখলাম, সেই যুক্তিগুলোই একটা বিশাল অঞ্চলে ছড়িয়ে পড়া, সব ধর্মের, সব বর্ণের মানুষের সক্রিয় যোগাযোগ, জমিদার, সামন্তপ্রভু থেকে আর দরিদ্র কৃষক পর্যন্ত সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, এবং দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা হিসাবে মনোনীত করার মধ্যে দিয়ে একে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করেছেন বীর সাভারকার। তাহলে আমরা এর অনেকগুলো চরিত্র আলাদা আলাদা করে পড়লাম। সিপাহী বিদ্রোহ পড়লাম, গণবিদ্রোহ পড়লাম, ভারতের জাতীয় বিদ্রোহ পড়লাম, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কিনা সেটাও আলোচনা করলাম। কিন্তু আবার এই বীর সাভারকারের উল্টো মতটা দিয়েছেন রমেশচন্দ্র মজুমদার। রমেশচন্দ্র মজুমদার বলেছেন না, এটি কোনো মতেই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নয়, এটা প্রথম নয়, জাতীয় নয়, এমনকি স্বাধীনতা যুদ্ধও নয় বলে মনে করেছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। তাহলে একে স্বাধীনতা যুদ্ধ নয় বলার পক্ষে তিনি কি যুক্তি দিয়েছেন? বলেছেন প্রথম স্বাধীনতা যুদ্ধ নয়, কারণ প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব 300 অব্দে। তখন নন্দবংশের আমলে আলেকজান্ডার এসে উত্তর পশ্চিম সীমান্তে যে ভারতের বিভিন্ন অঞ্চলে গ্রিক উপনিবেশ স্থাপন করেছিলেন, সেই উপনিবেশবাসী যে যুদ্ধ করেছিল গ্রিকদের বিরুদ্ধে, সেইটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। কখনোই 1857 বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ তিনি বলতে রাজি নন। প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল সেইটা। এটা তো প্রথম নয়ই, তার মতে এটা স্বাধীনতা যুদ্ধও নয়। কেন একে স্বাধীনতা যুদ্ধ নয় তার পক্ষে তিনি মত দিয়েছেন যে ভারতের বিশাল সংখ্যক মানুষ তারা ইংরেজ শাসন থেকে মুক্তি চাননি। বিশেষ করে শিক্ষিত বাঙালি সম্প্রদায়, তারা কিন্তু ইংরেজ মুক্ত ভারত চাননি। তারা মনে করেছিলেন ইংরেজ শাসন আছে বলে ভারতে এই নবজাগরণ হয়েছে, ভারতে আধুনিক শিক্ষা, আধুনিক প্রশাসন, আধুনিক সমস্ত ব্যবস্থা গড়ে উঠছে, তাই তারা চেয়েছিলেন যে ইংরেজরাই ভারত শাসন করুন, আবার মুঘল বংশ যাতে না আসে। তাই জন্য তারা এই বিদ্রোহের নিন্দা করেছিল। কারা? ভারতের বাংলার অঞ্চলের বুদ্ধিজীবী বা শিক্ষিত মানুষেরা। এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই দক্ষিণ ভারতেও এই বিদ্রোহের কিন্তু কোনো প্রভাব ছিল না। আবার শিখ, গোর্খা এবং রাজস্থানের রাজপুত জাতি, এই রকম জাতিগুলো ইংরেজদের সেনাদলে যোগদান করে এই বিদ্রোহকে দমন করার চেষ্টা করেছিল, ইংরেজদের সক্রিয়ভাবে সাহায্য করেছিল। এবং তারা মনে করেছেন যে রমেশচন্দ্র মজুমদার মনে করেছেন যে এই বিদ্রোহের নির্দিষ্ট কোনো লক্ষ্যও ছিল না। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ তিনি নিজের সাম্রাজ্য, নিজের রাজ্য বাঁচাতে চেয়েছিলেন, নানা সাহেব তিনি নিজের অঞ্চল বাঁচাতে চেয়েছিলেন, দ্বিতীয় বাহাদুর শাহ তিনি নেতা হয়ে তিনি নিজের গদি বাঁচাতে চেয়েছিলেন, কেউই ভারত গড়তে চাননি। তাই একে স্বাধীনতা যুদ্ধ কিছুতেই বলা যায় না।
তাহলে একে জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতা যুদ্ধ না বলার পক্ষে কি যুক্তি দিয়েছেন? প্রথম যুক্তি যে বহু মানুষ তারা ইংরেজদের পক্ষে সমর্থন করেছিল, যেমন বাঙালিরা। বহু সম্প্রদায় যেমন শিখ, গোর্খা, রাজপুত তারা ইংরেজদের পক্ষে দাঁড়িয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আবার এই বিদ্রোহীদের লক্ষ্যের মধ্যেও কোনো জাতীয় চেতনা ছিল না বলে একে জাতীয় বিদ্রোহ বলে মানতে বা স্বাধীনতা যুদ্ধ বলে মানতে রাজি নন রমেশচন্দ্র মজুমদার। তাহলে যদি স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা, তাহলে আমরা বীর সাভারকারের মতটা দেব, তার মতের পক্ষে যুক্তি কি কি আছে সেটা দেব, রমেশচন্দ্র মজুমদার কি কি যুক্তিতে তার মতটাকে খণ্ডন করেছেন সেইটাও লিখতে হবে আমাদের। রমেশচন্দ্র মজুমদার তাহলে এই বিদ্রোহকে কি বলেছেন আমরা প্রশ্নে রেখেছিলাম, সেটা হলো যে রমেশচন্দ্র মজুমদারের মতো কেউ কেউ এই বিদ্রোহকে সামন্ত প্রভুদের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন, যে সামন্ত সম্প্রদায় বা রাজা সম্প্রদায় তারা ধ্বংস হয়ে যাচ্ছেন, তারা এই বিদ্রোহ মাধ্যমে আবার তাদের ক্ষমতা ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এটা বলেছেন রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, রজনীপাল দত্তের মতো ঐতিহাসিকরা। তারা একে সামন্ত বিদ্রোহ বলেছেন, জাতীয় বিদ্রোহ বলেননি, স্বাধীনতা যুদ্ধ বলেননি। তাদের মতে এটা হলো সামন্ত বিদ্রোহ। তারা পক্ষে যুক্তিগুলো কি দিয়েছেন? তাদের পক্ষে যুক্তি হলো যে এই বিদ্রোহের নেতা ছিলেন রাজা বা জমিদার, যেমন নানা সাহেব, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, এরা সকলেই ছিলেন জমিদার সম্প্রদায়ের মানুষ বা রাজা সম্প্রদায়ের মানুষ। অতএব এটি স্পষ্টতই সামন্ত বিদ্রোহ বা রাজ পরিবারের বিদ্রোহ। আবার তাদের মতে ব্রিটিশের ভূমি ব্যবস্থা জমিদারদের ওপর যে সংকট তৈরি করেছিল এই বিদ্রোহ ছিল তার বহিঃপ্রকাশ। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত প্রভৃতির মাধ্যমে নতুন নতুন যে কর ব্যবস্থা চালু হয়েছিল, রাজস্ব ব্যবস্থা চালু হয়েছিল, সেগুলোর মাধ্যমে সামন্ত প্রভুদের ওপর যে প্রচণ্ড চাপ পড়েছিল এই বিদ্রোহ ছিল তারই বহিঃপ্রকাশ। আবার তাদের মতে ৩ নম্বর যে কারণটা দিয়েছেন যে সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি প্রভৃতির মাধ্যমে বহু রাজাদের গ্রাস করছিল ইংরেজরা। এই তার বিরুদ্ধেও ক্ষোভে রাজা এবং সামন্ত প্রভুরা এই বিদ্রোহ করেছিল। আর এই বিদ্রোহে কোনো জাতীয়তাবাদী চেতনা ছিল না, এটা ছিল সামন্ত ও রাজাদের বেঁচে থাকার একটা লড়াই। অর্থাৎ ভূমি রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে, সত্যবিলোপ নীতির বিরুদ্ধে রাজাদের যে ক্ষোভ, সেই রাজা বা সামন্ত প্রভুরা এই বিদ্রোহ করেছিল। এবং তারা যুক্তি দিয়ে দেখিয়েছেন যে এই বিদ্রোহের মূল নেতাও ছিলেন এই নানা সাহেব, তাতিয়া টোপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, এরা সবাই ছিলেন জমিদার বা রাজা পরিবারের সন্তান বা সদস্য। তাহলে এই বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেই তারা মনে করেছে। এইবার সব মতগুলো নিয়ে আমাদের নিজেদের মতটা জানাতে হবে যে মূল্যায়নে আমরা কি চোখে দেখছি এই বিদ্রোহকে। আমরা এখানটায় বলবো যে সব মতগুলি বিশ্লেষণ করে আমরা বলতে পারি যতই সিপাহীরা এই বিদ্রোহ শুরু করুন, এই বিদ্রোহ কিন্তু সামন্ত প্রভুরা নিজেদের স্বার্থে এই বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিল ঠিক, কিন্তু এই বিদ্রোহে জনগণের স্বতঃস্ফূর্ত যোগদানকে কখনোই অস্বীকার করা যায় না। দীর্ঘদিন ব্রিটিশের শাসন এবং শোষণ সাধারণ মানুষের ওপর যে চাপ সৃষ্টি করেছিল তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছিল এই বিদ্রোহ। এটা শুধু সামন্ত প্রভুদের বিদ্রোহ ছিল না, এটা শুধু সেনাদের বিদ্রোহ ছিল না, এটা গণবিদ্রোহ ছিল। বাহাদুর শাহকে নেতা করার মধ্যে কিন্তু একটা ইংরেজ মুক্ত শাসন ব্যবস্থার বার্তা অবশ্যই ছিল, তাই একে জাতীয় বিদ্রোহও আমরা বলি। সব দিক দিয়ে আমরা বলতে পারি যে কিছু সীমাবদ্ধতা থাকলেও এটি ছিল একটি জাতীয় বিদ্রোহ এবং এটি ছিল গণবিদ্রোহ। তবে একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলাটা ঠিক নয়, তবে জাতীয় বিদ্রোহ বা গণবিদ্রোহ বা মহাবিদ্রোহ এই বিদ্রোহকে আমরা অবশ্যই বলতে পারি। এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এই বিদ্রোহটা আলোচনা করে আমরা উত্তরটা লেখার চেষ্টা করব। ভালো করে এই প্রত্যেকটা পয়েন্ট বুঝে নিয়ে এই উত্তরটা তৈরি করতে হবে। যদি আলাদা আলাদাভাবে আসে, যদি সামন্ত বিদ্রোহের জন্য আসে তাহলে সামন্ত বিদ্রোহ বলার পক্ষে যুক্তিগুলো কী ছিল, না বলার পক্ষে যুক্তি কী ছিল সেটা দিয়ে লিখতে হবে। যদি সিপাহী বিদ্রোহ কেন বলা হয় তার পক্ষে সিপাহী বিদ্রোহ বলার পক্ষে যুক্তিগুলো কী ছিল, সিপাহী বিদ্রোহ না বলার পক্ষে কী যুক্তি ছিল সেইগুলো দিয়ে লিখতে হবে। যে চরিত্রই আসুক
আমরা কখনোই একে সিপাহী বিদ্রোহ বলবো না, কখনোই একে কৃষক বিদ্রোহ বলবো না, কখনোই একে সামন্ত বিদ্রোহ বলবো না। আমরা সামন্ত বিদ্রোহ এলে সামন্ত বিদ্রোহের পক্ষের মতগুলো দেব, দিয়ে বলবো এটিকে শুধু সামন্ত বিদ্রোহ বলা যায় না, একে গণবিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বলা যায়। যদি একে সিপাহী বিদ্রোহ বলা যায় কিনা তার মতগুলো দেব, যে সিপাহী বিদ্রোহ কেন কেন বলেছেন, কারা কারা বলেছেন। তারপরে আমরা লিখব যে একে কিন্তু শুধুমাত্র সিপাহী বিদ্রোহ না বলে একে জাতীয় বিদ্রোহ বা গণবিদ্রোহ বলা যাবে। অর্থাৎ আলোচনায় আমাদের যে মতটা উঠে এলো এটা ছিল একটি জাতীয় গণবিদ্রোহ। এইভাবেই কিন্তু উত্তরটাকে তৈরি করতে হবে।